জেল খাটবে মুসলমান, থানায় যাবে মুসলমান, কোর্টে যাবে মুসলমান, হাসপাতালে মুসলমান, মারবে মুসলমান, মরবে মুসলমান, বুথ জ্যাম করবে মুসলমান, ছাপ্পা ভোট মুসলমান, ব্যালট খাবে মুসলমান, ইভিএম দখল করবে মুসলমান, আর মন্ত্রীগুলো হবে হিন্দু। আমি হিন্দু মুসলিমে যাচ্ছি না, বিজেপির যেটা কাজ। এখন বলতে পারেন যে বিজেপির তাহলে কী কাজ? বিজেপির কাজ আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, বিজেপি কী করছে। বিজেপির কাজ যেটা, বিজেপি সেটা করছে। বিজেপির ভয় আর কিসের বিজেপির ভয়? বিজেপি সরকারে আসলে যেগুলো হওয়ার আমরা আশঙ্কা করেছিলাম, বিজেপি সরকারে না থেকে তৃণমূল থাকাকালীন সেগুলো হয়ে যাচ্ছে। সুতরাং বিজেপিকে নতুন করে ভয় করব কেন? ভয় করার প্রাসঙ্গিকতা কী আছে? ভয় করার যুক্তিকতা কী আছে? সুতরাং আবারও মুসলমানদেরকে বলছি, বিজেপির ভয়কে জয় করুন, বিজেপির ভয় মাথা থেকে সরিয়ে দিন, দূরে সরান। ইসলাম ধর্ম, যে কোনো ধর্ম, আমি মনে করি যে কোনো ধর্মে, যেহেতু এটা ইসলাম নিয়ে কথা বলছি, আমি ইসলাম ধর্ম নিয়ে বলছি, ইসলাম ধর্মে কোনো রকমভাবে কোনো ব্যবসা ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মাবলম্বীরা ব্যবসা করতে পারবেন না, এমন কোনো বিধিনিষেধ নেই। মুসলমানের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে, কোন কোন ব্যবসা মুসলমান করতে পারবেন, কোন কোন ব্যবসা করতে পারবেন না, সেটা ধর্মীয় ব্যাপার। কিন্তু অন্য যদি অমুসলমান কোনো ব্যবসা করেন, এই নিয়ে কোনো বিধিনিষেধ নেই। বরং ইসলামের অর্ডার, ইসলামের নির্দেশ, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যদি 100টা 1000টা মুসলমানের মাঝখানে একটা যদি অমুসলমান থাকে, সেই অমুসলমানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, সেই অমুসলমানকে শ্রদ্ধা করা, ভক্তি করা, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই 1000 মুসলমানের ঘাড়ে বর্তায়। এটা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা জানেন না। এখন কে কীরকম করে ব্যাখ্যা করছেন, কে কীরকম মানছেন, তার ওপর দাঁড়িয়ে ইসলাম নির্ভর করে না। ইসলাম নির্ভর করে কোরআন, হাদিস এবং আল্লাহ এবং মোহাম্মদ প্রফেটের ওপর নির্ভর করে। সুতরাং মসজিদের বাইরে, কোরআন পাঠের বাইরে গিয়ে শুয়োরের মাংস বিক্রি করতেই পারে। আমরা শুয়োরের মাংস খাবো না, খাওয়া না খাওয়া নিয়ে তো প্রসঙ্গ, ব্যাপার, ঘটনা। কে খাবে কে খাবে না, শুয়োরের মাংস বিক্রি করুক, মুরগির মাংস বিক্রি করুক, গরুর মাংস বিক্রি করুক, মদ বিক্রি করুক, যা খুশি বিক্রি করুক, আমি খাবো না, আমি কিনবো না, এটাই তো আমার কথা, এই তো কথা। তার কারণ সাধারণ মানুষ যখন অভিযোগপত্র লেখেন, তখন তারা নিজেদের মতো করেই লেখেন, যে যখনই কোনো আইনের বিষয় জড়িয়ে থাকবে, বেশি কিছু উকিলবাবুদের পরামর্শ নিন, আইনি পরামর্শ নিয়ে আইনি কাজটা সম্পন্ন করুন। পুলিশ চাইলেই অভিযুক্তদের বিরুদ্ধে সুমোটো এফআইআর করে ইনভেস্টিগেশন করতে পারতেন। এই খবর, এই ঘটনাটা সমাজ মাধ্যমে সম্প্রচারিত হয়ে পরেও পুলিশ চাইলে এখানেতে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর করতে পারতেন। দাঙ্গা লাগানোর চেষ্টা, একাধিক জাতির সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা, ধর্মীয় আবেগে আঘাত করা, একাধিক জামিন অযোগ্য ধারাতে এফআইআর করতে পারতেন। তাহলে 24 ঘন্টার মধ্যে জামিনটা ওনারা পেতেন না। সরকারি আইনজীবীর হয় দক্ষতার অভাব, হয় উনি দক্ষতার অভাবে বলতে বিরোধিতা করতে পারেননি জামিনের, তা না হলে উনি বিরোধিতা করতে চাননি। যে কোনো একটা, হয় ওনার আইনি দক্ষতার কারণে উনি জামিনের বিরোধিতা করতে পারেননি। যে ভিডিও গোটা বাংলার মানুষ দেখলো, সেই ভিডিও থাকার পরেও জজ সাহেবকে সন্তুষ্ট করতে পারলেন না, জামিনের বিরোধিতা করতে পারলেন না। তাও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই একটা কথা, পুলিশকে অন্তত উদ্দেশ্য করে বলতে চাই, পুলিশ যদি আপনারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক প্রতীক্ষা, অনেক অপেক্ষার পর উর্দিটা পেয়েছেন, আইপিএস তকমাটা পেয়েছেন, যদি আপনারা কোনোভাবে আপনাদের উর্দির মান রাখতে না পারেন, তাহলে কিন্তু উর্দিটা খুলে নেওয়ার দায়িত্ব সাধারণ মানুষ কিন্তু নিয়ে নেবে। আইনিভাবে কি করে উর্দিটাকে গা থেকে খুলে নিতে হয়, ওই উর্দিটা আছেন বলেই আপনি আইপিএস, উর্দিটা আছেন বলেই বাড়ি বাড়ি গিয়ে আপনি হুমকি দিতে পারছেন, উর্দিটা আছেন বলে আপনি ক্ষমতার মিসইউজ করতে পারছেন। সুতরাং উর্দিটাকে আইনিভাবে খুলে নেওয়ার দায়িত্ব সাধারণ মানুষের। যদি খুলে নেবে, তখন আমরা আইনজীবী হিসাবে সেই সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবো, আপনাদের বিপক্ষে দাঁড়াবো, ওই উর্দি খুলে নেওয়ার পক্ষে দাঁড়াবো। সুতরাং পুলিশকে অনুরোধ করব, পুলিশের মতো আচরণ করুন, পুলিশের ভূমিকা পালন করুন। কলকাতা পুলিশের ভূমিকা থেকে অবাক হয়ে গেলাম, অভিযুক্তরা 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশ কতটা ব্যর্থ, কতটা অপদার্থ, কতটা ঠুটো জগন্নাথ, তবেই অভিযুক্তরা 24 ঘন্টার মধ্যে ভিডিও থাকার পরেও জামিন পেয়ে যাচ্ছেন। ওই কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারটা রেখে আর লাভ নেই, লালবাজারটা বরং ভাড়াই দিয়ে দিক, ওখানে অন্য কিছু হোক, লালবাজার রেখে লাভ নেই। সাধারণ মানুষের বক্তব্য, চোখে আঙুল দিয়ে কালকের ঘটনা দেখিয়ে দিল যে সরকারি উকিলের ওপর, পিপির ওপর পুরোপুরি নির্ভর হয়ে যাওয়াটা কত বড় ক্ষতি করতে পারে মামলার, সেটা কালকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সুতরাং সাধারণ মানুষকে বলবো, আপনারা যেমন করেও মামলা যদি করতে চান, যদি আইনভাবে লড়াই করতে চান, লড়াইটা লড়াইয়ের মতো করে করুন। যদি এবার যদি বলেন যে বিজেপি তো ফুলের মালা পরিয়ে বের করছে অভিযুক্তদেরকে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে বিজেপির কাজই ওটা।
বিজেপির কাজ বিজেপি করছে। আমি গরু খেকো শুভেন্দুর ভূমিকা নিয়ে, আমি গরু খেকো শুভেন্দুর কার্যকারিতা নিয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ এই যে ঘটনাটা ঘটেছিল, এটা চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস এই বিষয়টাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছিল। তাহলে সেই চিকেন প্যাটিস খাওয়ানোর অপরাধে প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করা হলো, মারধর করা হলো, তার জিনিসপত্র নষ্ট করে দেওয়া হলো, এবং এই চিকেন প্যাটিস খাওয়ানোর অপরাধে বা প্যাটিস বিক্রেতাকে আক্রমণ করার অপরাধে তাদেরকে জেল খাটতে শাস্তি পেতে হলো। আর সেই জেল খাটা আসামিদেরকে, অর্থাৎ সেই অভিযুক্তদেরকে ফুলের মালা পরাচ্ছেন কে? গরু খেকো শুভেন্দু অধিকারী। এই চিকেনের সঙ্গে গরুর পার্থক্যটা তাহলে কি রইল? চিকেনটাও আমিষ আর গরুর মাংসটাও আমিষ। আমি গীতাকে সম্মান করি, গীতাকে শ্রদ্ধা করি, আমি নিজে গীতা পড়ি, আমার বাড়িতে গীতা, রামায়ণ, মহাভারত তিনটাই আছে। আমাকে যে চেনে সে ভালো করে চেনে, যে চেনে না সে চেনে না। সুতরাং আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বলছি গরুকে খেকো শুভেন্দু চিকেন প্যাটিসের বিরুদ্ধে আন্দোলন করছেন, আর গরু খেকো শুভেন্দু চিকেন প্যাটিস বিক্রেতাকে যাকে আক্রমণ করলো তাকে নিয়ে ফুলের মালা পরাচ্ছে। তাহলে চিকেনের সঙ্গে গরুর ডিফারেন্সটা কী? মুরগির মাংসের সঙ্গে গরুর মাংসের পার্থক্যটা কী? এটা আমাকে অন্ধভক্তগুলো বুঝিয়ে দিক, আর গরু খেকো শুভেন্দুর চেলাচামটারা বুঝিয়ে দিক যে উকিলবাবু বা বাবুলাল এটা তার সংজ্ঞা, গরুর মাংসের সংজ্ঞা এটা, ডেফিনেশন এটা, আর মুরগির মাংসের সংজ্ঞা বা ডেফিনেশন এটা বুঝিয়ে দিক। গরু খেকো শুভেন্দু চিকেনের বিরুদ্ধে, মুরগির মাংসের বিরুদ্ধে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন।